আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের বায়োলজি মাস্টার ক্লাসে। তোমাদের সাথে আছি আমি ডাক্তার সিফাত চৌধুরী। আজকে আমরা আমাদের বোটানি ফার্স্ট পেপারের বোটানির যে ফার্স্ট চ্যাপ্টারটা আছে কোষ এর গঠন, সেটার 4 নম্বর লেকচার নিয়ে আলোচনা করব। তার মানে এতক্ষণ দিন আমরা 3টা লেকচার পড়ে ফেলছি। আজকে আমরা 4 নম্বর লেকচারে কি কি টপিক পড়বো সেটা আগে দেখে নিয়ে আসো। তো আজকের আমাদের টপিকের মধ্যে আছে নিউক্লিক অ্যাসিড আর ডিএনএ এর প্রতিলিপন। তো এর আগে আমরা বিভিন্ন ধরনের অঙ্গাণু সম্পর্কে জেনে ফেলছি, তাই না? তো আজকে আমরা পড়বো ক্রোমোজোম যেখানে শেষ হয়েছিল, সেই ক্রোমোজোমের কিন্তু আমরা রাসায়নিক উপাদানের মধ্যে কি পেয়েছিলাম? আমরা নিউক্লিক অ্যাসিড পেয়েছিলাম। সেই নিউক্লিক অ্যাসিড যে ডিএনএ আরএনএ আছে সেইগুলো রিলেটেড পড়ালেখাই আমাদের আজকে হবে, আর ডিএনএ এর প্রতিলিপন নিয়ে আলোচনা করব। আর এগুলো আমরা পড়বো কোথা থেকে? আমাদের আবুল হাসান স্যারের বইয়ের 10ম সংস্করণ 2022 এডিশন থেকে। তো আসলে আমাদের প্রথম টপিক যেটা নিউক্লিক অ্যাসিড, সেটা নিয়ে যদি বলি, দেখো মেডিকেল এডমিশন টেস্টে 12-13-তে আসছিল, অনেক আগে আসছে, কিন্তু রিপিট হওয়ার চান্স অনেক বেশি। এখান থেকে ডিইউ সিইউ সব জায়গা থেকে কোশ্চেন আসে, বেশ গুরুত্বপূর্ণ একটা টপিক। তো আমরা শুরু করি। যদি নিউক্লিক অ্যাসিডের কথা বলতে চাই, তার আগে আমাদের বিভিন্ন বিজ্ঞানীর নাম আছে না? তো স্বাভাবিকভাবে যদি তোমাকে বলা হয় যে অ্যাসিড, তুমি তো মানে বাংলাদেশে তো সিনেমা হয়, তো দেখা যায় যেরকম সিনেমায় ভিলেনরা কি করে, অ্যাসিড ছড়ে। তো এই যে অ্যাসিডের কথা যদি আসি, বাংলাদেশের বললাম যেরকম ভিলেনরা তো জেনারেলি অ্যাসিড গুলা মানে মুভিতে দেখতাম। তো ভিলেনদের মধ্যে যদি বলা হয় 2-1 জন ভিলেনের নাম বলতে, তাহলে কিন্তু একজনের নাম অবশ্যই আসবে, সে মিশা সওদাগর, তাই না? তো ভিলেন যেহেতু অ্যাসিড ছুটতেছে, মিশা সওদাগর একটা ভিলেন, তো এখানে অ্যাসিডের তাহলে আবিষ্কারক কে হবে? মিশার। তাহলে সেখান থেকে তুমি মনে রাখতে পারবে যে আমাদের নিউক্লিক অ্যাসিডের আবিষ্কারক কে? নিউক্লিক অ্যাসিডের আবিষ্কারক হচ্ছে মিশার। নিউক্লিক অ্যাসিডের আবিষ্কারক হচ্ছে ফ্রেডরিক মিশার। তো এটা আমরা পেয়ে গেলাম, একটা এমসিকিউ এখান থেকে আমাদের লাগবে। তো সেই ফ্রেডরিক মিশার, সে আসলে কোথায় পাইছিল? দেখা গেছে আমাদের যে ক্ষতস্থান হয়, কোথাও ক্ষত হয়েছে, সেখানে পুঁজ জমছে, সেই পুঁজের মধ্যে শ্বেত রক্তকণিকার নিউক্লিয়াস থেকে সে আসলে এই নিউক্লিক অ্যাসিডটা আলাদা করছিল, আর সে নামকরণ করছিল কি? নিউক্লিন। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমাদের নিউক্লিন আবিষ্কার করছিল ফ্রেডরিক মিশার। পরবর্তীতে অল্টম্যান, সে এর মধ্যে নিউক্লিক অ্যাসিড নামকরণটা করেন। তাহলে আমাদের মিশার কি আবিষ্কার করছে? মিশার আবিষ্কার। আর নামকরণ কে করছে? নামকরণ করছে আমাদের এই অল্টম্যান। তাহলে অল্টম্যান নামকরণ করছে। তাহলে এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখে ফেললাম। এখন এই জিনিসটাই পরবর্তীতে বিজ্ঞানী লেভিন, সে বলছে যে এরকম এটা আসলে 2 ধরনের নিউক্লিক অ্যাসিড আছে আমাদের, যেরকম ডিএনএ এবং আরএনএ। সেই জিনিসগুলো নিয়ে আমরা পড়ালেখা করব। তো প্রথমে যে জিনিসটা আসে যে ভাই, আমাদের নিউক্লিক অ্যাসিডের গঠনের ক্ষেত্রে আসলে নিউক্লিক অ্যাসিড কি দিয়ে তৈরি হয়? নিউক্লিক অ্যাসিড জৈব যৌগ থাকে। তার মানে কি, কার্বন হাইড্রোজেন অক্সিজেন তো থাকবেই, তার সাথে নাইট্রোজেন ক্ষার থাকে। তার মানে নাইট্রোজেন থাকবে আর ফসফেট থাকে, তাহলে ফসফরাস থাকবে। তো যেহেতু আমরা বললাম যে এরকম জৈব যৌগ মানে আমাদের যদি নিউক্লিক অ্যাসিডের গঠন চিন্তা করি, নিউক্লিক অ্যাসিড নিউক্লিক অ্যাসিডের গঠন যদি চিন্তা করি, প্রথমে আছে পেন্টোজ শর্করা। পেন্টোজ শর্করা লাগবে। তো পেন্টোজ শর্করা মানে এটা জৈব যৌগ, তার মানে কার্বন হাইড্রোজেন আর অক্সিজেন দ্বারা গঠিত যৌগ হবে। এরপর দ্বিতীয় কথা এখানে কি লাগবে? নাইট্রোজেন ক্ষার, নাইট্রোজেনাস বেস বা ক্ষার। তো তার মানে এখানে নাইট্রোজেন থাকবে। আর 3 নম্বরে লাগবে ফসফেট, লাগবে ফসফেট। তো ফসফেট যদি 3 নম্বরে লাগে, তার মানে এখানে তো ফসফরাস থাকবে। তাহলে এই জিনিসগুলো, এই মৌলগুলো দিয়ে আসলে আমাদের এই যে নিউক্লিক অ্যাসিড, কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ফসফরাস, এগুলো দিয়ে গঠিত হয়, যেটা আমরা এখান থেকে পেয়ে গেলাম, যেখানে নাইট্রোজেনের পরিমাণ 15%, ফসফরাস 10%। তো এই জিনিসগুলো আমাদের খুব একটা লাগবে না। লাগবে কি? লাগবে আরএনএ, যে ডিএনএ আর আরএনএ আছে, আরএনএ এর মধ্যে 90% আরএনএ পাওয়া যায় সাইটোপ্লাজমে, বাকি 10% আরএনএ পাওয়া যায় নিউক্লিওলাসে। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা এখান থেকে পেয়ে গেলাম। এখন এই যে নিউক্লিক অ্যাসিড আছে ডিএনএ, এইটা কিন্তু কোষের সবচেয়ে বড় রাসায়নিক অণু। এই জিনিসটা একটু মাথায় রেখো, সবচেয়ে বড় রাসায়নিক অণু কে? সেটা আমাদের ডিএনএ বা আরএনএ, এগুলো আমাদের ক্ষেত্রে পাওয়া যায়। আর এই যে নিউক্লিক অ্যাসিড কে বলা হয় মাস্টার মলিকুল। এই জিনিসগুলো আমাদের এমসিকিউ তে আসে, মাস্টার মলিকুল কোনটাকে বলা হয়। যদি এগুলো নিয়ে আবার মানে কন্ট্রোভার্সি আছে, এখানে নিউক্লিক অ্যাসিড কে বলছে, আরেক জায়গায় জিন কে বলছে, এই জিনিসগুলো বা ডিএনএ কে বলছে, এই জিনিসগুলো নিয়ে একটু ঝামেলা থাকে। তো যাই হোক, আমাদের মূল উপাদান কি কি লাগবে আমরা একটু আগে বলছি, 3টা জিনিস। একটা আমাদের পেন্টোজ শর্করা, দ্বিতীয় আমাদের নাইট্রোজানাস ক্ষার, আর তৃতীয় আমাদের ফসফরিক অ্যাসিড। তাহলে এই 3টা জিনিসই আমাদের লাগতেছে, পেন্টোজ শর্করা, নাইট্রোজানাস ক্ষারক আর ফসফরিক অ্যাসিড। এখন তোমাদের সুবিধার জন্য আমরা যদি একটা ফ্লো চার্ট বানাই ফেলি, তাহলে আরো সুবিধা হয়। দেখো, আমরা যদি বলি, প্রথমে যদি আসো, আমাদের বলছি যেরকম নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে, এটা নিউক্লিক অ্যাসিড। এটা 2 ধরনের আছে, তাই তো? নিউক্লিক অ্যাসিডটা 2 ধরনের আছে। তো তার আগে নিউক্লিক অ্যাসিড কি কি দিয়ে তৈরি হয় সেটা যদি আমরা জানি, দেখো নিউক্লিক অ্যাসিড 3 জিনিস দিয়ে তৈরি হবে। সেই 3টা জিনিসের যদি লিখি, আমরা বলছি প্রথমে আছে আমাদের পেন্টোজ শর্করা।
পেন্টোজ শর্করা, পেন্টোজ শর্করা, তার সাথে লাগবে কি নাইট্রোজেনাস ক্ষার, আর লাস্টে কি লাগবে, লাস্ট হচ্ছে ফসফেট। ঠিক আছে, তাহলে এইখানে যদি আসি এখন, এই যে আমাদের ফসফেটের হিসাবে যদি এখন আসি, পেন্টোজ শর্করা কয়টা আছে, দুই ধরনের আমরা এখানে পেন্টোজ শর্করা ইউজ করি, সেটা হচ্ছে রাইবোজ 5 কার্বন বিশিষ্ট শর্করা রাইবোজ, আর 5 কার্বন বিশিষ্ট শর্করা ডিঅক্সিরাইবোজ, ডিঅক্সিরাইবোজ, রাইবোজ। এটা গেল। আর নাইট্রোজেন ক্ষারের মধ্যে আবার দুই ধরনের নাইট্রোজেনাস ক্ষার আছে, একটা হচ্ছে পিউরিন, পিউরিন, আর একটা হচ্ছে পাইরিমিডিন, পাইরিমিডিন। ঠিক আছে, তো এই যে আমাদের পিউরিন পাইরিমিডিন আছে, এরা আবার কয়েক ধরনের আছে। যেরকম যদি তোমাকে বলা হয় যে ভাই পিউরিন কোনগুলা, পিউরিন যদি বলা হয়, পিউরিন আছে হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অ্যাডিনিন, অ্যাডিনিন, আর একটা হচ্ছে গুয়ানিন, গুয়ানিন। অন্যদিকে পাইরিমিডিনের কথা যদি বলা হয়, পাইরিমিডিন কয় ধরনের আছে, পাইরিমিডিন আছে হচ্ছে 3 ধরনের। যেরকম আমাদের হচ্ছে ইউরাসিল, ইউরাসিল, সাইটোসিন, সাইটোসিন, আর হচ্ছে থাইমিন, থাইমিন। তাহলে এই হচ্ছে আমাদের যদি গঠনের কথা চিন্তা করো, একটা নিউক্লিক অ্যাসিডের গঠনের কথা, 3টা জিনিস থাকবে, পেন্টোজ শর্করা, তারপর হচ্ছে নাইট্রোজেনাস ক্ষার, আর ফসফেট। ফসফেট তো ফসফেটই, H3PO4 থেকে আসবে, আমাদের ফসফরিক অ্যাসিড থেকে আসবে। এরপর আছে আমাদের পেন্টোজ শর্করার মধ্যে রাইবোজ, ডিঅক্সিরাইবোজ। পিউরিনের মধ্যে, পিউরিন আর পাইরিমিডিনের মধ্যে, পিউরিনে আছে হচ্ছে নাইট্রোজেন যুক্ত ক্ষার অ্যাডিনিন আর গুয়ানিন, আর পাইরিমিডিনের মধ্যে আছে হচ্ছে ইউরাসিল, সাইটোসিন, থাইমিন। তাহলে এই জিনিসগুলো আমরা পেয়ে গেলাম। এখন এই যে আমরা হচ্ছে গঠনের যদি চিন্তা করি, পেন্টোজ শর্করা রাইবোজ ডিঅক্সিরাইবোজে, তাহলে এখানে আসলে পার্থক্যটা কোথায় আসতেছে, পার্থক্যটা এখানে আসতেছে যে আমাদের এটা যদি আমরা হচ্ছে রাইবোজ বলি, রাইবোজ বলি, রাইবোজের ক্ষেত্রে কি হয়, এই যে 5 কার্বন বিশিষ্ট, 5টা কার্বন, তো তার মধ্যে হচ্ছে অ্যালডিহাইড মূলক আছে। তুমি যদি এইভাবে চিন্তা করো, তাহলে এই হচ্ছে আমাদের এটার গঠন। তাহলে এটা হচ্ছে আমাদের রাইবোজ শর্করা, যেখানে 5 কার্বন বিশিষ্ট শর্করা, এখানে হচ্ছে আমাদের রাইবোজ পাইলাম। তাহলে ডিঅক্সিরাইবোজের সাথে এটার পার্থক্য সেটা যদি দেখি, তুমি যদি ডিঅক্সিরাইবোজ চিন্তা করো, ডিঅক্সিরাইবোজ, তাহলে দেখবা যেরকম এখানে আমাদের কি আছে, 5 কার্বন বিশিষ্ট, এই হচ্ছে আমাদের এটার গঠন। তাহলে এই যে আমাদের গঠন, খেয়াল করে দেখো তো এখানে পার্থক্যটা আসলে কোথায়, 1 2 2 নাম্বার কার্বনের কথা যদি তুমি চিন্তা করো, 2 নাম্বার কার্বনের এই হাতে কি আছে, হাইড্রক্সিল মূলক, কিন্তু এইখানে যে 2 নাম্বার কার্বনটা আছে সেইখানে আসলে কি আছে, শুধু হাইড্রোজেন আছে। তার মানে 2 নাম্বার কার্বনের থেকে কি বাদ পড়ছে, অক্সিজেন বাদ পড়ছে। তাহলে সেইখান থেকে আমরা পাচ্ছি নামকরণে আছে ডি, ডি মানে হচ্ছে বাদ, কি বাদ, অক্সি, তার মানে অক্সিজেনটারে বাদ দেওয়া হয়েছে কোথা থেকে, রাইবোজ থেকে। তার মানে এই যে রাইবোজ আছে, রাইবোজ থেকে যদি তুমি অক্সিজেনটারে বাদ দিয়ে দাও, তাহলে যেটা পাচ্ছ সেটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ। আর এই রাইবোজ দিয়ে তৈরি হচ্ছে হলো আরএনএ, রাইবোনিউক্লিক অ্যাসিড, আর ডিঅক্সিরাইবোজ দিয়ে তৈরি হচ্ছিল ডিএনএ, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। তাহলে এই জিনিসগুলোই হচ্ছে আমরা এখান থেকে পেয়ে গেলাম যে কোনটা দিয়ে কি তৈরি হচ্ছে। ক্লিয়ার? এবার আসো নাইট্রোজেন গঠিত ক্ষার পিউরিন, পাইরিমিডিন। পিউরিন পাইরিমিডিনের কথা যদি বলি, পিউরিনের মধ্যে এগুলাতে দেখা যায় এরকম চক্র থাকে। ঠিক আছে, এরকম চক্র থাকে। তো পিউরিন আর পাইরিমিডিন দুইটাই নাইট্রোজেন গঠিত ক্ষার, তার মধ্যে পিউরিনে ডাবল চক্র থাকে। ঠিক আছে, 2টা চক্র বা বলয় থাকে। আর অন্যদিকে তার মানে এটা হচ্ছে পিউরিনের ক্ষেত্রে থাকে, পিউরিনের ক্ষেত্রে থাকে। আর পাইরিমিডিনের ক্ষেত্রে থাকে হচ্ছে একটা চক্র। তাহলে এই যে একটা চক্র থাকলো পাইরিমিডিনে, এই পাইরিমিডিনে থাকলো একটা চক্র, পিউরিনে থাকলো 2টা চক্র। এইগুলোর উপর ভিত্তি করে নামকরণ করা হয়েছে পিউরিন, পাইরিমিডিন। অ্যাডিনিন, গুয়ানিন হচ্ছে দ্বিচক্রিক, আর পাইরিমিডিন যে 3টা আছে এগুলো হচ্ছে একচাক্রিক। তার মানে দেখছো নামে ছোট হলেও সে কিন্তু আসলে গঠনে বড়। ঠিক আছে, এই জিনিসটা একটু মনে রাখবা, এই ছোট মরিচে ঝাল বেশি টাইপের ব্যাপার। তাহলে এগুলো আমরা এখান থেকে পেয়ে গেলাম। তাহলে এখন আসো এই যে গঠনগুলো আমরা হচ্ছে দেখলাম, এটি যদি এখানে আসো খেয়াল করি, যা যা পড়লাম সেগুলো এখানে সুন্দর করে বলা আছে যে পেন্টোজ শর্করা, পেন্টোজ শর্করার মধ্যে যেগুলো আমাদের 2 ধরনের আছে, এই যে রাইবোজ আর ডিঅক্সিরাইবোজ। যেখানে 2 নাম্বার কার্বনে খেয়াল করে দেখো এখানে কি নাই, অক্সিজেন নাই, কিন্তু এখানে দেখো রাইবোজের 2 নাম্বার কার্বনে এই যে দেখো অক্সিজেন ঠিকই আছে। তাহলে এটি হচ্ছে আমাদের এখানকার পার্থক্য। ঠিক আছে, এটা হচ্ছে চাকরিক গঠন রাখছে, সেই জন্য বিটা ডিঅক্সি বা হচ্ছে আলফা ডিঅক্সি বলছে। তো এইটা হচ্ছে এই জিনিসগুলো আমরা এখান থেকে পেয়ে গেলাম। বিটা নামটা কেন আসছে, কারণ হচ্ছে এই হাইড্রক্সি মূলকটা, 1 নম্বরের হাইড্রক্সি মূলকটা উপরে যদি থাকে তাহলে নাম হয় বিটা, আর সেটা যদি নিচে এই জায়গাটায় থাকতো তাহলে নাম হইতে হচ্ছে আলফা। ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো আমরা এখান থেকে পেয়ে গেলাম। এবার আসো আমাদের নেক্সট যে জিনিসটা, এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের পিউরিন এটা 2টা,
আর পাইরিমিডিন এইটা আমাদের হচ্ছে 3 ধরনের আছে, ঠিক আছে? তো এখানে খেয়াল করো, তুমি মনে রাখতে পারো না বা ভুলে যাও যে এরকম আসলে পিউরিন কারা আর পাইরিমিডিন কারা। তো তুমি মনে রাখবা, দেখো তুমি যদি বাজার ঘাটে যাও তো স্বাভাবিকভাবে দোকানদার তোমাকে কি বলবে? দোকানদার বলবে তার জীবনের তার সব জিনিসগুলাই হচ্ছে পিওর, আর পিওর জিনিসটাই নিন। কখনো বলবে যে ভেজাল জিনিসটা নেন? তা তো বলবে না। তার মানে পিওর জিনিসটা নিন। তাহলে পিউরিনের মধ্যে খেয়াল করবা, পিউরিনের মধ্যে পিওর পিওর একটা ব্যাপার আছে। আর পিওর জিনিসটা যেহেতু নিন, তার মানে নামের শেষে যদি নিন থাকে তাহলে মনে রাখবা সেটাই পিওর, আর সেটাই তোমার নিতে বলছে, সেটাই হচ্ছে পিউরিন। আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে পাইরিমিডিন। তার মানে নামের মধ্যে নিন থাকলে পিউরিন, বাকিগুলো হচ্ছে পাইরিমিডিন। তাহলে এইগুলো আমরা পেয়ে গেলাম। এখন আসো, এই যে দেখো আমাদের এই রাইবোজ শর্করার ক্ষেত্রে ডিঅক্সি রাইবোজ শর্করা, সেটা দিয়ে আসলে আমাদের কি হয়? সেটা দিয়ে আমাদের এই ডিএনএ তৈরি হয়, যার 2 নম্বর কার্বনে অক্সিজেন অনুপস্থিত। এই জিনিসটাই আমাদের বলা হয়েছে, আর এটা দিয়ে হচ্ছে ডিএনএ তৈরি হয়। ক্লিয়ার? এরপর আসো নাইট্রোজেন গঠিত ক্ষার। এই যে দেখো বলছিলাম অ্যাডিনিন, গুয়ানিন এইগুলোর ক্ষেত্রে দেখছো ডাবল চক্র, থাইমিন, সাইটোসিন, ইউরাসিল এগুলোর ক্ষেত্রে সিঙ্গেল চক্র। খেয়াল করে দেখছো? তাহলে এই জিনিসটাই হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে, আর রিং এর চক্র বা রিং এর সংখ্যার উপর ভিত্তি করে যে 2 ধরনের করছে, সেগুলো কারা কারা, সেই জিনিসগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। পাইরিমিডিন কারা কারা আর পিউরিন কারা কারা? পাইরিমিডিন 3 ধরনের, অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন এগুলো মিলে তৈরি করে হচ্ছে আমাদের ডিএনএ। আর থাইমিনের জায়গায় ইউরাসিল থাকলে তৈরি হবে আরএনএ। ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো আমরা এখান থেকে পেয়ে গেলাম। তাহলে যদি এখন বলা নাইট্রোজেন গঠিত ক্ষারের ক্ষেত্রে, নাইট্রোজেন গঠিত ক্ষারের ক্ষেত্রে কোনটা কোনটা কোথায় কোথায় ইউজ হয়, তাহলে আমরা যদি ডিএনএ এর কথা চিন্তা করি, ডিএনএ তে মনে রাখবো হচ্ছে আমি, তুমি, গরু, ছাগল। তাহলে আমিতে কি? আমিতে হচ্ছে অ্যাডিনিন, তুমিতে হচ্ছে থাইমিন, গরুতে হচ্ছে গুয়ানিন, ছাগল হচ্ছে সাইটোসিন। তাহলে আমি তুমি কয়জন? 2 জন। তাহলে এখানে ডাবল বন্ড। গরু ছাগল, তার মানে হচ্ছে গরু ছাগল হচ্ছে আমি তুমি 2 জন, আর গরু ছাগল 3rd পারসন, সেই জন্য হচ্ছে এখানে ট্রিপল বন্ড। তাহলে এই যে হচ্ছে ডিএনএ তৈরি হচ্ছে কি কি দিয়ে? অ্যাডিনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন। যেখানে অ্যাডিনিন আর থাইমিনের মধ্যে বন্ধন হয় ডাবল বন্ড, আর গুয়ানিন সাইটোসিনের মধ্যে বন্ধন হয় ট্রিপল বন্ড। ক্লিয়ার? এটা গেল হচ্ছে আমাদের ডিএনএ এর মধ্যে। আর আরএনএ এর কথা যদি তোমাকে বলা হয়, আরএনএ এর মধ্যে জাস্ট চেঞ্জটা কি? চেঞ্জটা হচ্ছে এখানে কোনো বন্ড থাকবে না, আর তুমি জায়গায়, তার মানে তোমাকে রিপ্লেস করে দেওয়া হবে। এখন তোমার জায়গায় যদি রিপ্লেস করে আনা হয়, কাকে আনা হবে? তোমারই একটা বেটার ভার্সন। তো তোমার বেটার ভার্সন, মনে করো তুমি ইংলিশ ভার্সনে চলে গেছো, তার মানে হচ্ছে তুমির ইংলিশ কি? তুমির ইংলিশ হচ্ছে ইউ। তাহলে তুমির বদলে মানে থাইমিনের বদলে চলে আসবে হচ্ছে ইউরাসিল। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের বাকি জিনিসগুলো সেম। তার মানে বাকি থাকবে কি? আমাদের অ্যাডিনিন থাকবে, গুয়ানিন থাকবে, সাইটোসিন থাকবে, আর ইউরাসিল চলে আসবে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আরএনএ আর ডিএনএ এর গঠনে নাইট্রোজেন গঠিত ক্ষার যেগুলো আছে সেই ব্যাপারগুলো। তাহলে এইগুলো আমরা পেয়ে গেলাম। এখন দেখো এই যে ক্ষারগুলো আসছে, এই ক্ষারগুলো আসলে আমরা তো পরিচিত হচ্ছে এটিজিসি এইরকম হিসেবে, অ্যাডিনিন থাইমিন তো বলি, কিন্তু এটিজিসি ইউ এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমরা বেশি পরিচিত হই। তো এইগুলো আসলে আসছে কোথা থেকে? দেখো অ্যাডিনিন, অ্যাডিনিনের কথা যদি আসি, অ্যাডিনিনটা আসলে কি? অ্যাডিনো শব্দটা আসছে হচ্ছে গ্রন্থি থেকে। অ্যাডিনো শব্দের অর্থ কি? গ্রন্থি, গ্রন্থি বা গ্ল্যান্ড। ঠিক আছে? সেইখান থেকে আসছে। থাইমিন শব্দটা আসছে থাইমাস থেকে। থাইমাস একটা গ্রন্থি। তো সেই এই 2টা জিনিসকে এরকম গ্রন্থির মধ্যে থাইমাসে পাওয়া গেছিল বলে এদেরকে বলা হচ্ছে অ্যাডিনো থাইমাস বা থাইমিন। এই জিনিসগুলো আসছে ওইখান থেকে। সাইটোসিনের সাইট মানে কি? সাইট মানে হচ্ছে কোষ। সাইট শব্দ হচ্ছে কোষ। তাহলে এই কোষ থেকে আসছে হচ্ছে আমাদের অ্যাডিনিন, সরি সাইটোসিন। এরপর আমাদের গুয়ানিন। গুয়ানিন শব্দটা কোথা থেকে আসছে আসলে? মানে মজার ব্যাপার হলো, সত্যি গুয়ানিন শব্দটা আসছে আসলে তার প্রথম শব্দটা থেকে। তার মানে আমাদের গুয়ানিনের গু এইটা দিয়ে তুমি মনে রাখতে পারবা। তার মানে হচ্ছে মল, যেটা মানে সি বার্ড বা হচ্ছে বাদুড়ের মল থেকে আসছে হচ্ছে আমাদের এই গুয়ানিন। মল থেকে শব্দটা আসছে গুয়ানিন। তাহলে এই জিনিসগুলো দিয়ে আমাদের আসলে আলটিমেটলি এইগুলো হচ্ছে গঠিত হয়েছে। তো ডিএনএ ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের একটু মনে রাখতে হবে, কোনটা কোথা থেকে নাম আসছে। সেটি যদি তুমি দেখো, অ্যাডিনিন থাইমিন নামকরণ করেছে থাইমাস থেকে, এটা একটা গ্রন্থি, সেই জন্য নাম করা হয়েছে অ্যাডিনো মানে গ্ল্যান্ড। সাইটোসিন আসছে হচ্ছে সাইট মানে কোষ থেকে, আর হচ্ছে গুয়ানিন আসছে হচ্ছে আমাদের বাদুড় বা সিবার্ড বা পরন্ত পাখির মল থেকে এগুলা নামকরণ করা হয়েছে। ক্লিয়ার? আর ফসফরিক অ্যাসিড থেকে আসছে হচ্ছে আমাদের ফসফেট। তাহলে এই জিনিসগুলো দিয়ে আলটিমেটলি তৈরি হচ্ছে আমাদের নিউক্লিক অ্যাসিড। ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো আমরা পেয়ে গেলাম। এখন নিউক্লিওসাইড কি, নিউক্লিওটাইড কি, এই জিনিসগুলো সম্পর্কে তোমার একটু আইডিয়া থাকা লাগবে। দেখো আমাদের 3টা জিনিস লাগতেছে, আমরা জানি কি কি। তার মানে আমাদের নিউক্লিক অ্যাসিড যদি বলি, Na মানে হচ্ছে নিউক্লিক অ্যাসিড, তার জন্য 3টা জিনিস লাগতেছে। আমরা বললাম কি? একটা হচ্ছে পেন্টোজ সুগার মানে 5 কার্বন বিশিষ্ট শর্করা,
দ্বিতীয়তে যদি আমরা বলি আমরা লাগবে হচ্ছে নাইট্রোজেন ক্ষার বা নাইট্রোজেনাস বেস, আর তারপরে লাগবে হচ্ছে ফসফেট। ঠিক আছে। তো তুমি মনে করো নিউক্লিওসাইড মানে কি, নিউক্লিওসাইড নামের মধ্যে কি আছে, সাইড আছে না, ওইটা দিয়ে মনে রাখবা যে কোনো একটা জিনিসকে সাইডে রেখে দিবে, তাহলে সেটাই হচ্ছে নিউক্লিওসাইড। এই তিনটার মধ্যে ফসফেটকে সাইডে রেখে দিবে, বাকি দুইজন মিলে যে যৌগটা গঠন করবে সেটাই বলা হয় নিউক্লিওসাইড। তার মানে এরা দুইজন মিলে যেই যৌগটা গঠন করতেছে সেটাই হচ্ছে নিউক্লিওসাইড। তাহলে এটাই হচ্ছে আমাদের নিউক্লিওসাইড। তাহলে নিউক্লিওসাইডে কি করছে, একজনকে সাইডে রেখে দিচ্ছে, কাকে সাইডে রাখছে, ফসফেটকে সাইডে রাখছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের নিউক্লিওসাইড। তো এই জিনিসটা আমরা পেয়ে গেলাম। যখন অ্যাডিনিন হবে, পেন্টোজ শর্করা হচ্ছে রাইবোজ বা ডিঅক্সিরাইবোজ, আর হচ্ছে আমাদের পেন্টোজ শর্করা মনে করো রাইবোজ, আর নাইট্রোজেন ক্ষার হচ্ছে অ্যাডিনিন, তাহলে এটা হবে হচ্ছে অ্যাডিনোসিন। ঠিক আছে, বা অ্যাডিনিন নিউক্লিওসাইড এরকম ভাবে বলতে পারবা। তাহলে এইটা হচ্ছে আমরা পেয়ে গেলাম। এখন দেখো তাহলে কোথায় কোথায় যুক্ত হয়, খেয়াল করলে দেখতে পাবা আমাদের এই যে নিউক্লিওসাইডের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, 1 নাম্বার কার্বনে আমাদের নাইট্রোজেনের দেখা যায় যেরকম আমাদের যে নাইট্রোজেনের সাথে কার্বনের পেন্টোজ শর্করার 1 নাম্বার কার্বন, এখানে কি 1 নাম্বার কার্বনটা আছে না, এই 1 নাম্বার কার্বনের সাথে কিন্তু হচ্ছে নাইট্রোজেন ক্ষারের বন্ধন গঠন হয়। তার মানে এক্ষেত্রে বন্ধন গঠন হয় কোথায়, সবসময় পেন্টোজ সুগারের 1 নাম্বার কার্বনে। ক্লিয়ার? তাহলে 1 নাম্বার কার্বনে সবসময় হচ্ছে বন্ধন গঠন হচ্ছে, এই জিনিসটাই হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধনে যুক্ত থাকতেছে। তাহলে এই জিনিসগুলো আমরা এখান থেকে পেয়ে গেছি। তাহলে এইটা হলো আমাদের এই নিউক্লিওসাইড। নিউক্লিওসাইডের ক্ষেত্রে দেখো, তাহলে নিউক্লিওসাইডের যখন হবে অ্যাডিনিন দিয়ে যখন হবে তখন অ্যাডিনিন নিউক্লিওসাইড বা অ্যাডিনোসিন, গুয়ানিন দিয়ে যখন হবে গুয়ানোসিন বা গুয়ানিন নিউক্লিওসাইড, ইউরাসিল দিয়ে হবে ইউরিডিন, সাইটোসিন দিয়ে হবে সাইটিডিন, থাইমিন দিয়ে কি হবে, যখন রাইবোজ থাকবে, ভাই থাইমিন কি রাইবোজে থাকে, তার মানে হচ্ছে রাইবোজের সাথে থাইমিন কি আরএনএ তে হয়, তাহলে হয় না, তাহলে এই জিনিসগুলো রাইবোজ দিয়ে তো হচ্ছে আরএনএ, তাহলে এখানে কিন্তু থাইমিন থাকবে না, সেই জন্যই কিন্তু এখানে ফাঁকা দেওয়া। এরপর আসলে বলা হচ্ছে ডিঅক্সিরাইবোজ। ডিঅক্সিরাইবোজ মানে হচ্ছে ডিএনএ তৈরি করবে, ডিএনএ তৈরি করার জন্য তাহলে কি করতে হবে, এখানে ডিঅক্সি খালি যোগ করে দিবা, অ্যাডিনোসিনের জায়গায় ডিঅক্সি অ্যাডিনোসিন, গুয়ানোসিনের জায়গায় তোমার ডিঅক্সি গুয়ানোসিন। ইউরাসিল কি হবে, হবে না, কারণ ডিএনএ তে ইউরাসিল থাকে না, ডিঅক্সিসাইটিডিন ডিঅক্সিথাইমিডিন, এই হচ্ছে এদের গঠন। এবার আসো নিউক্লিওটাইডের মধ্যে চলে আসি। নিউক্লিওটাইড আসলে কি ভাইয়া, নিউক্লিওটাইডের মধ্যে টাইট শব্দটা আছে, তার মানে তুমি টাইট করে আটকায় ধরবা, তার মানে সবাইকে নিয়ে বসবাস করবে টাইট করে। তাহলে তিনটা জিনিস ছিল, ফসফরিক অ্যাসিড, নাইট্রোজেন ক্ষার, আর হচ্ছে পেন্টোজ সুগার, এই তিনটাকে একসাথে টাইট করে যুক্ত করে রাখলে সেটা আমরা বলতেছি নিউক্লিওটাইড। তাহলে এই জিনিসটাই হচ্ছে আমরা এখান থেকে পেয়ে গেলাম। এখানে দেখো নাইট্রোজেন ক্ষার আছে এই যে, আমাদের পেন্টোজ শর্করা আছে এই যে, ফসফরিক অ্যাসিড বা ফসফেট আছে এই যে, তাহলে এই যে তিনটা জিনিস, তাহলে এই তিনটাকে একসাথে আমরা কি বলতেছি, এইখানে যদি আমরা বলি যে এরকম, এখন তোমার এই যে নিউক্লিওসাইড আর নিউক্লিও পেন্টোজ শর্করা এগুলো মিলে কি তৈরি হবে, নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড, ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা এখানে বলছিলাম নিউক্লিওসাইডে ফসফরিক আমাদের নাইট্রোজেনাস ক্ষারের সাথে কত নাম্বার কার্বনের সুগার যুক্ত হয়েছিল, 1 নাম্বার কার্বনের সুগারটা নাইট্রোজেন ক্ষারের সাথে যুক্ত ছিল। এখন সুগারের কত নাম্বার কার্বনের সাথে ফসফেট যুক্ত হবে, সেটা অবশ্যই 5 নাম্বার অথবা 3 নাম্বার কার্বনের সাথে হইতে হবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমরা এখান থেকে দেখে ফেললাম। তাহলে এই পেন্টোজ শর্করা এখান থেকে হচ্ছে আমাদের এই যে 3 নাম্বার ও 5 নাম্বার কার্বনের সাথে ফসফেট যুক্ত হতে পারে। ক্লিয়ার? তাহলে এই ঘটনাটা আমরা এখান থেকে দেখে ফেললাম। এখন আসো আমাদের নেক্সট যে জিনিস সেটা হচ্ছে এখানকার কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারে কি কি কোশ্চেন আসছে সেটা যদি একটু দেখি। এখানে একটা কোশ্চেন বলতেছে অ্যাডিনিন থাইমিনের সাথে যুক্ত হয় কিভাবে। তার মানে অ্যাডিনিন মানে হচ্ছে আমি, থাইমিন মানে হচ্ছে তুমি, আমি তুমি দুইজন, তার মানে দ্বিবন্ধন, হাইড্রোজেন বন্ধন কয়টা, 2টা হাইড্রোজেন বন্ডের মাধ্যমে যুক্ত হয়। তাহলে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপর যদি আসো নিম্নের কোনটি আরএনএ শিকলের ক্ষারক নয়, সেটা যদি আসি, আরএনএ শিকলটা আমাদের কি ছিল, আমি তুমির জায়গায় ইউ, গুয়ানিন সাইটোসিন গরু ছাগল, তার মানে এ ইউ, তার মানে হচ্ছে এখানে নাই কে, থাইমিনটা নাই, থাইমিন থাকবে কোথায়, ডিএনএ তে। ঠিক আছে, এবার আসো বলছে একটি মনোনিউক্লিওটাইডের দৈর্ঘ্য কত। এখন যদি আমরা বলি একটা মনোনিউক্লিওটাইডের দৈর্ঘ্যের কথা, তার মানে হচ্ছে মনোনিউক্লিওটাইড মানে কি, মনো মানে হচ্ছে এক, আর নিউক্লিওটাইড মানে কি, তোমার এইখানে থাকবে কি, তোমার এইখানে থাকবে হচ্ছে এটা হচ্ছে তোমার কার্বন শিকল, তারপরে এইখানে তোমার হচ্ছে, এইখানে তোমার যদি আমি ই করি, এইখানে মনে করো একটা ফসফেট যুক্ত হচ্ছে, বা 5 নাম্বার, এটা হচ্ছে 6 নাম্বার কার্বন এখানে, এরপরে হচ্ছে তোমার এইখানে নাইট্রোজেন ক্ষার আছে, মনে করো চক্র আছে, যাই হোক। তাহলে এই যে গঠনটা দেখো, এইটা হচ্ছে আমাদের মনোনিউক্লিওটাইড, যেখানে ফসফেট আছে, ফসফেট আছে, পেন্টোজ সুগার আছে,
আর হচ্ছে নাইট্রোজেনাস বেজ আছে। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের মনোনিউক্লিওটাইড। এই মনোনিউক্লিওটাইডের দৈর্ঘ্য কত? দেখো এই যেরকম 10 জোড়া মনোনিউক্লিওটাইড মিলে দেখা যায় যে ডাবল হেলিক্স বন্ড তৈরি, মানে আমাদের ডিএনএ তৈরি করে। তাহলে 10টা, এইখান থেকে এইটুকু মনে করো 10টা আছে। এটা যদি এটা না বলি, এটা যদি তুমি চিন্তা করো, এইখান থেকে এসে এইটুক, ঠিক আছে? তাহলে এইখান থেকে এইটুকে তার কি আছে? 10টা আছে। এখানে 10টা আছে। তাহলে এক প্যাচে যদি 10টা থাকে, তাহলে এক প্যাচে 10টা আর 10 জোড়া, 10 জোড়া থাকে এক সাইডে। তাহলে এখানে টোটালটার দূরত্ব হচ্ছে 34 অ্যাংস্ট্রম, 34 অ্যাংস্ট্রম। তাহলে এখন তুমি নিজেই বলো 10 দিয়ে ভাগ দিলে অ্যান্সার হবে 3.4 অ্যাংস্ট্রম। তাহলে এটা পেয়ে গেছি। এবার আসো নিউক্লিওসাইডে কোনটি অনুপস্থিত? কাকে সাইড করে রাখা হয়েছিল? আমাদের অজৈব ফসফেটকে সাইড করে রাখা হয়েছিল। এরপরে তাহলে আসো এখন আমাদের ডিএনএ প্রতিলিপনে, তার মানে আমাদের হচ্ছে ডিএনএ প্রতিলিপনে ঢুকবো। আমরা নিউক্লিক অ্যাসিড সম্পর্কে টুকটাক জানছি। এখন দেখো এখান থেকে কিন্তু মেডিকেল এডমিশন টেস্টে কোশ্চেন আসে নাই, কিন্তু এখান থেকে ভার্সিটিতে কিন্তু বেশ কোশ্চেন আসছে, তো বেশ ইম্পর্টেন্ট। আমরা আগে ডিএনএ প্রতিলিপন করার আগে ডিএনএ সম্পর্কে একটু জানতে হবে। ডিএনএ সম্পর্কে কিন্তু আমরা অলরেডি জেনে ফেলছি। কি জানছি ভাই? আমরা জানি এটা একটা নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড যদি হয় তাহলে কি আছে? পেন্টোজ শর্করা। কি আছে? ডিঅক্সিরাইবোজ। এরপর আসো যদি বলা হয় তাহলে নাইট্রোজেন ক্ষার কি কি আছে সেটাও আমরা জানি। এডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, এগুলো আছে। আর সাথে ফসফেট আছে। এই জিনিসগুলো এখানে ঘুরে ফিরে বলা আছে। আর এই ডিএনএ দিয়ে আসলে কি গঠিত হচ্ছে? আমাদের ক্রোমোজোম তৈরি হচ্ছে। তাহলে ক্রোমোজোমের মূল উপাদান হচ্ছে কি? আমাদের এই ডিএনএ। আর এটা হচ্ছে আমাদের জীবনের আণবিক ভিত্তি। ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো আমরা পেয়ে গেছি। ক্লোরোপ্লাস্টের বৃত্তাকার ডিএনএ থাকে, মাইটোকন্ড্রিয়া আদি কোষে বৃত্তাকার ডিএনএ থাকে, আর বাকি সব জায়গায় কি থাকে? আমাদের দ্বিসূত্রক ডিএনএ থাকতেছে বা সূত্রাকার ডিএনএ থাকতেছে। মানুষের ডিপ্লয়েড কোষে 5 থেকে 6 পিকোগ্রাম ডিএনএ থাকে, আর একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে 100 গ্রাম ডিএনএ থাকে। এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এবার আসো আমাদের ডিএনএ এর ভৌত গঠনের ক্ষেত্রে চারগাফস রুল কি? চারগাফস রুলের ক্ষেত্রে যদি তোমাকে বলা হয়, তার আগে আমরা হচ্ছে ডিএনএ এর গঠনটা একটু যদি আগে দেখে আসি। ওয়াটসন আর ক্রিকের মডেল, ওয়াটসন আর ক্রিকের মডেলে ওরা হচ্ছে দ্বিসূত্রক মডেল দিছে, ডাবল স্ট্যান্ডার্ড মডেল, সেই জন্য কিন্তু তারা হচ্ছে নোবেল প্রাইজও পাইছে। তো এই যে আমাদের এদের ক্ষেত্রে এরা বলছে যে এটা হচ্ছে 4 প্রকার নিউক্লিওটাইড দিয়ে তৈরি। তার মানে হচ্ছে অ্যাডিনোসিন নিউক্লিওটাইড, তারপর হচ্ছে ডিঅক্সি অ্যাডিনোসিন, ডিঅক্সি গুয়ানোসিন, ডিঅক্সি থাইমিডিন, আর ডিঅক্সি গুয়ানিডিন, এরকম, ঠিক আছে? সরি, আমাদের হচ্ছে সাইটোসিন, সাইটিডিন। তাহলে এই জিনিসগুলো হচ্ছে গেল। আর এইগুলো হচ্ছে রাসায়নিক গঠন, নিউক্লিওটাইড সমূহ রাসায়নিক গঠন তো আমরা জানি, সাথে হচ্ছে ফসফেট গ্রুপ থাকে, সেটা উন্মুক্ত অবস্থায় থাকে। আর চারগাছ রুল অনুযায়ী এ এবং টি এর সংখ্যা জি এবং সি এর সংখ্যা সমান হবে। তো এটা যখন আমরা হচ্ছে ছবিতে দেখবো তখন আরো ভালোভাবে বুঝতে পারবো। তো আগে আসলে যদি আমরা ছবিটা দেখিনি, এই যে দেখো ছবি, এই ছবির ক্ষেত্রে খেয়াল করে দেখো, এই যে দেখো আমাদের এই যে ডিএনএটা আছে, এই ডিএনএ এইটা হচ্ছে আমাদের মনোনিউক্লিওটাইড। তার মানে এই যে আমাদের নাইট্রোজেন ক্ষার আছে, নাইট্রোজেনাস বেস, এটা হচ্ছে পেন্টোজ শর্করা, পেন্টোজ সুগার, আর এটা হচ্ছে ফসফেট। ক্লিয়ার? তার মানে একটা মনোনিউক্লিওটাইড, এর সাথে আরো একটা মনোনিউক্লিওটাইড যুক্ত হয়েছে। এইভাবে এইভাবে তার হচ্ছে মনোনিউক্লিওটাইড গুলা যুক্ত হচ্ছে, মাঝখানে হাইড্রোজেন বন্ধন আছে। এখন এই যে বন্ধন গঠনের ক্ষেত্রে খেয়াল করে দেখো, এই যে দেখো এটা হচ্ছে 5 নাম্বার কার্বন, এই 5 নাম্বার কার্বনের সাথে ফসফেট আছে, আর এই 3 নাম্বার কার্বনের সাথে এই ফসফেটটা আছে। আবার এটার যে 3 নাম্বার কার্বন, এটার সাথে এই যে ফসফেট আছে, এইটার দেখো এই 3 নাম্বার কার্বনের সাথে এই ফসফেটটা আছে, এইটার 5 নাম্বার কার্বনের সাথে ফসফেটটা আছে। তাহলে 3 আর 5 এর মধ্যেই ফসফেট যুক্ত হয়। এখন এই এইটা শেষ প্রান্তটা কি? এটা 5 নাম্বার কার্বন না? তাহলে এটা যদি 5 প্রাইম হয়, তাহলে এটার বলতেছি আমরা 5 প্রাইম, আর এই দিকে যত আসবো নিচে হচ্ছে 3 প্রাইম। এখন প্রাইম কেন বলতেছি? প্রাইম বলার কারণ হচ্ছে দেখো নাইট্রোজেন ক্ষারের মধ্যেও কার্বন আছে, আবার পেন্টোজ শর্করার মধ্যেও কার্বন আছে। কারণ তাইলে সব জায়গায় যদি কার্বনকে তুমি 1 2 দিয়ে মার্কিং করো, বুঝবা কিভাবে? তোমার যদি বলা হয় 1 নাম্বার কার্বনে কোনটার সাথে যুক্ত আছে, তুমি কোনটা বুঝবা? তোমার এই পেন্টোজ সুগারের 1 নাম্বার কার্বন নাকি নাইট্রোজেন ক্ষারের 1 নাম্বার কার্বন? এই জন্যই আলাদা করার জন্য সায়েন্টিস্টরা ভাগ করে দিল যে পেন্টোজ সুগারের যে কার্বনটা আছে সেটা হচ্ছে প্রাইম দিয়ে হিসাব করব, আর নাইট্রোজেন ক্ষারের মধ্যে যে কার্বন আছে সেগুলো নরমাল হিসাব করব। তার মানে নাইট্রোজেন ক্ষার 1 নাম্বার কার্বন বললে নাইট্রোজেন ক্ষারের মধ্যে যে 1 নাম্বার কার্বন সেটাই বুঝবো। ক্লিয়ার? তো এই যে দেখো, এটা দেখো 5 প্রাইম থেকে 3 প্রাইম হয়েছে। এখন এইটাও 5 প্রাইম থেকে 3 প্রাইম না হয়ে এর এই প্রান্তটা দেখো উল্টা করে আসছে না, এই যে 3, এটা 3 প্রাইম প্রাইম, এটা 5 নাম্বার প্রান্তে একটা ফসফেট যুক্ত হয়েছে, এটা 3 তে যুক্ত হয়েছে, এটার 5 নাম্বারে যুক্ত হয়েছে। এইভাবে নিচের পয়েন্টটা হচ্ছে 5 প্রাইম, উপরেরটা হচ্ছে 3 প্রাইম। এখন কথা হচ্ছে ভাই একটা একটা স্ট্র্যান্ড বা একটা সূত্র 5 প্রাইম 3 প্রাইম আর একটা 3 প্রাইম 5 প্রাইম কেন হলো? উল্টা হলো কেন? তার কারণ হচ্ছে তুমি চিন্তা করো তো, তুমি যদি কারোর সাথে হ্যান্ডশেক করতে যাও, এখন তুমি মনে করো আমি হ্যান্ডশেক করবো, এখানে কেউ একজন আছে তার সাথে হ্যান্ডশেক করব, তো তোমাকে যদি একে আমি দেখাই, এই যে এইখানে একজন লোক আছে, এখানে মনে করো একজন লোক আছে,
তার হাত এইদিকে মনে করো হাত দিয়ে সে হ্যান্ডশেক করবে, তো হাতটা তার মনে করো একটু সুন্দরভাবে দেই একটু বোঝার জন্য, এটা মনে করো তার হাত, তো সে হ্যান্ডশেক করতেছে, তো হ্যান্ডশেক করার জন্য সে হাত বাড়াইছে। এখন আরো একজন মানুষ এ কোন দিকে তাকায় আছে, এইদিকে তাকায় আছে না, আরো একজন মানুষ সেও যদি এই দিকেই তাকায় থাকে, এই দিকে তাকায় যদি সে হাত বাড়ায়, তাহলে দুইজন একই ডিরেকশনে আছে, একই ডিরেকশনে থাকলে কখনো কি তারা হ্যান্ডশেক করতে পারবে? পারবে না। আর তুমি এইভাবে তাকায় আছো, আরো একজন তোমার সামনে যে আছে সেও যদি ওই দিকে তাকায় থাকে, তাহলে সে কিন্তু তোমার সাথে হ্যান্ডশেক করতে পারবে না। তাহলে তার হ্যান্ডশেক করার জন্য কি করতে হবে? এই দিকে আসতে হবে। তার মানে তার তখন এই পাশে না হয়ে, এই পাশে না যেয়ে তার কি করতে হবে, তখন তার সুন্দর করে চলে আসতে হবে হচ্ছে এই পাশে হচ্ছে হাত দিতে হবে, তার মানে তার এই দিকে ঘুরে দাঁড়াইতে হবে, ঠিক আছে? তাহলে না সে হ্যান্ডশেক করতে পারবে। তার মানে এইভাবে এরাও তো বন্ধন গঠন করবে, বন্ধন গঠন করার জন্য তাহলে কি করতে হবে? তাহলে এদের একই দিকে মুখ করতে পারবে না, তারা বিপরীত দিকে মুখ করে দাঁড়িয়ে থাকতে হবে। ঠিক সিমিলারলি এইখানেও এদের 1 নাম্বার কার্বনেই তো নাইট্রোজেন ক্ষার গঠিত হয়। এখন এই দিকটা যদি আবার 1 নাম্বার কার্বন হইতো, তাহলে এইখানে নাইট্রোজেন ক্ষার তৈরি করা লাগতো, এইখানে নাইট্রোজেন ক্ষার যুক্ত হইতো, মনে করো এইখানটা হচ্ছে থাইমিন যুক্ত হইলো। তাহলে এখন এইখানে অ্যাডিনিন আছে, এখানে থাইমিন আছে, এরা কি আকাশ থেকে এসে বন্ধন গঠন করবে? পারবে না। তাহলে এই জন্যই এদের গঠনটা এরকম হয়। এখন এই যে এদের ক্ষেত্রে খেয়াল করে দেখো, আমাদের গঠনের ক্ষেত্রে দ্বিসূত্রক গঠনের ক্ষেত্রে এইখান থেকে এই পর্যন্ত এই অঞ্চলটা, তার মানে আমরা বলি হচ্ছে অর্ধ অর্ধ তরঙ্গ দৈর্ঘ্য, অর্ধ তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এই যে অর্ধ তরঙ্গ দৈর্ঘ্য এই পর্যন্ত, এইখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত, এই পর্যন্ত যে দৈর্ঘ্যটা আছে, এই দৈর্ঘ্যটার ক্ষেত্রে এইটারে বলা হচ্ছে একটা প্যাচ। তার মানে এখান থেকে শুরু করে এইদিকে এসে শেষ হয়েছে, এটারে বলা হয় একটা প্যাচ। এই এক প্যাচের মধ্যে, এই এক প্যাচের মধ্যে নাইট্রোজেনাস ক্ষার থাকবে হচ্ছে 10 জোড়া, 10 জোড়া থাকবে নাইট্রোজেনাস ক্ষার বা নাইট্রোজেনাস বেজ। আর এই এক প্যাচের দৈর্ঘ্য কত? এই এক প্যাচের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম, ঠিক আছে? তাহলে সেটারই আমরা 10 জোড়া থাকে, যেহেতু এইখানে এইখানে এ একটা, এখানে টি একটা, তার মানে এরকম 10টা লেয়ারে থাকে, ঠিক আছে? তাহলে এই যে 10টা লেয়ারে থাকতেছে, তাহলে ওদের মনোনিউক্লিওটাইডের দৈর্ঘ্য কত হবে? 10 দিয়ে ভাগ দিয়ে দিলে 3.4, আর এইখান থেকে একটা সিঁড়ি থেকে আরেকটা দূরত্ব হচ্ছে 20 অ্যাংস্ট্রম, 20 অ্যাংস্ট্রম। জিনিসটা একটা ডাবল হেলিক্স মডেল, মানে হচ্ছে দুইটা আমাদের সিঁড়ির মতো। সিঁড়িটা কি, সিঁড়ির দুই পাশে রেলিং আছে আর মাঝখানে পাদানি আছে। এই যে সিঁড়ির দুই পাশে রেলিং হয় হচ্ছে পেন্ডোজ শর্করা আর সুগার দিয়ে, মাঝখানে রেলিং হয় হচ্ছে নাইট্রোজেনাস ক্ষার দিয়ে, ক্লিয়ার? মাঝখানে যে পাদানি, যেগুলো পায়ের পা দাও যে জায়গাটাতে, তাহলে সেইগুলা। তাহলে এই যে আমাদের এই গঠনগুলো আমরা দেখতে পেলাম, এটার ক্ষেত্রে দেখো 10 জোড়া যে আমরা বললাম নাইট্রোজেনাস ক্ষার আছে, এই 10 জোড়ার মধ্যেই খেয়াল করলে তোমরা পাবা এখানে 5 জোড়া থাকবে হচ্ছে, 5 জোড়া থাকবে এ আর টি, 5 জোড়া থাকবে সি আর জি। তার মানে আমি তুমি, যার মধ্যে দুইজন যেহেতু হাইড্রোজেন বন্ধন দুইটা, গরু ছাগল থার্ড পারসন হাইড্রোজেন বন্ধন 3টা। তাহলে এই যে গঠনটা, এইটার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটতেছে সেটারই আমরা বলতেছি হচ্ছে কি 5 জোড়া 5 জোড়া করে থাকবে, যতগুলাই এ থাকবে ততগুলাই টি থাকবে, ততগুলাই সি থাকবে, ততগুলাই জি থাকবে। তার মানে এই যে রুলস, এটারই বলা হচ্ছে চারগাস রুল, চারগাস রুল, ঠিক আছে? রুল এই হচ্ছে আমাদের। তাহলে এখন যদি তোমাকে কোশ্চেন করা হয় এক প্যাচের মধ্যে কতগুলা হাইড্রোজেন বন্ধন আছে, তার মানে এক প্যাচের মধ্যে হাইড্রোজেন বন্ধন তুমি চিন্তা করো, দ্বিবন্ধন আছে হচ্ছে 10টা, 5 দুগুণ 10, আর ত্রিবন্ধন আছে হচ্ছে 10, মানে তোমার টোটাল হচ্ছে 15টা বন্ধন। এখানে 5 জোড়া যেহেতু দ্বিবন্ধন, তার মানে 10টা হাইড্রোজেন বন্ধন, 5 জোড়া যেহেতু ত্রিবন্ধন, 15টা হাইড্রোজেন বন্ধন, টোটাল 5 আর 10 আর 15 মিলে হলো 25টা। তার মানে এক প্যাচের মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে 25টা। তাহলে এই জিনিসগুলোই আমাদের এখান থেকে বলে দিছে, এইগুলাই দেখো এখন দেখে বলি। এই যে কোথায় হচ্ছে যুক্ত হচ্ছে সেটা বলা আছে, সমদূরত্বে বিপরীতমুখী হয়ে একটা 5 প্রাইম টু 3 প্রাইম, একটা 3 প্রাইম টু 5 প্রাইম, এগুলা ডাবল হেলিক্স মডেল, এই জিনিসগুলা। এরপরে দেখো এখানে আমরা বলছিলাম নোবেল পুরস্কার পাইছিল, সেটা ওয়াটসন ক্রিকেট, সেটা আমরা এখান থেকে দেখে নিলাম। এরপরে দেখো এদের দূরত্ব 2 ন্যানোমিটার, মানে হচ্ছে কি 20 অ্যাংস্ট্রম মানে হচ্ছে 2 ন্যানোমিটার, ক্লিয়ার? তাহলে এই দূরত্বে আছে, দূরত্ব কোনটার কত সেটা আমরা দেখতে পাচ্ছি। এরপরে চারগাস রুল যেটা বলছিলাম, ফ্লুজিন স্টেইন করার পরে এই যে এ ও টি এবং সমপরিমাণ সি ও জি থাকার কারণে নীতিমালাকে বলা হয় চারগাস রুল, ক্লিয়ার? এই জিনিসগুলো আমরা হচ্ছে একবারে এতক্ষণ পড়ে আসলাম। তাহলে আসো আমরা এখন আমাদের নেক্সট টপিকে চলে আসি। এই জিনিসগুলো তো আমরা হচ্ছে জেনেই গেছি, এখান থেকে দেখো এই যে একজন নাইট্রোজেন বেস এরা যুক্ত হয় 3-5, এইসব কাহিনী আমরা জেনে গেছি। নাইট্রোজেন ক্ষার 4 ধরনের আছে সেটাও আমরা জানি, কোনটার সাথে কি যুক্ত হচ্ছে সেই গঠনগুলো আমরা হচ্ছে এখান থেকে জানি। এটা এক প্যাচে ব্যাস হচ্ছে 20 অ্যাংস্ট্রম আর দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম, এগুলো সব জানি। যেখানে হচ্ছে গভীর খাত সেটা বলা হচ্ছে
আমাদের মানে মুখ্য খাজ, আর যেটা হচ্ছে অগভীর কম গভীর সেটা বলা হয় গৌণ খাজ। এই যে দেখো এটা হচ্ছে অনেক বেশি গভীর, এই জন্য এটা হচ্ছে মুখ্য খাজ, আর এটা হচ্ছে অল্প গভীর, এটা হচ্ছে গৌণ খাজ। ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো আমরা এখান থেকে পেয়ে গেছি। এইবার আসো ডিএনএ এর কাজ কি। ডিএনএ এর কাজ আসলে আমাদের এখানে রিডিং পড়লেই হয়ে যায়, কারণ ডিএনএ এর কাজ ছোট থেকে পড়তে পড়তে তুমি সবই জানো আসলে ডিএনএ এর কাজ কি। এই যে ক্রোমোজোমের গাঠনিক উপাদান, আণবিক ভিত্তি, সকল বৈশিষ্ট্য ধারণ করে, বংশ পরম্পরা নিয়ে যায়, বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়, কাজকর্ম নিয়ন্ত্রণ করে, মিউটেশন হতে পারে মানে হঠাৎ করে পরিবর্তন হতে পারে। তাহলে এই যে এরপর হচ্ছে কোনো অংশে গোলযোগ দেখা দিলে তা মেরামত করে নিতে পারে, মেরামত না করলে দেখা যাবে রোগ বালাই সৃষ্টি হয়ে যাবে। এবার জৈব সংকেত প্রেরক হচ্ছে আমাদের ডিএনএ। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো আমরা এখান থেকে পেয়ে যাই। ক্লিয়ার? তাহলে এবার আসো আমরা হচ্ছে আমাদের ডিএনএ অণুর রেপ্লিকেশনে চলে আসি। ঠিক আছে? ডিএনএ অণুর রেপ্লিকেশনের কথা যদি এখন আসি, রেপ্লিকেশনের ক্ষেত্রে রেপ্লিকেশন মানে কি? রেপ্লিকেশন মানে হচ্ছে রেপ্লিকা তৈরি করবে, মানে একদম ওইটার হুবহু আরেকটা কপি তৈরি করবে। ঠিক আছে? এটার আরেকটা কপি তৈরি করাটাই বলা হচ্ছে রেপ্লিকেশন। তো এটার যে আরেকটা কপি তৈরি করবে, এই যে এখানে তার মানে হচ্ছে আগে একটা মাতৃ ডিএনএ থাকা লাগবে, সেটাই তো কপি তৈরি করবে। তো এই যে ডিএনএ কপি তৈরি করার ক্ষেত্রে 3 ধরনের প্রকল্প দেওয়া হয়েছিল, যে সংরক্ষণশীল অনুকল্প, অর্ধ সংরক্ষণশীল অনুকল্প, আর বিচ্ছুরণশীল অনুকল্প। তাহলে এই জিনিসগুলো আসলে কি সেটা যদি একটু দেখতে চাই আমরা, তাহলে দেখতে পাবো। দেখো আমাদের যদি মনে করো হচ্ছে এটা হচ্ছে একটা দ্বিসূত্রক ডিএনএ, ঠিক আছে, এটা একটা দ্বিসূত্রক ডিএনএ, এটা হচ্ছে আমাদের মাতৃ ডিএনএ। এখন এটা থেকেই মনে করো নতুন ডিএনএ তৈরি হলো। ঠিক আছে? ডিএনএটা কেমন? ডিএনএটা হচ্ছে অনেকটা এইরকম, এইরকম। তার মানে এর মধ্যে মাতৃ অংশ এটা, আর এটা হচ্ছে আমাদের, এইটা হচ্ছে আমাদের নতুন অংশ, তার মানে এই ডিএনএ থেকে যে ডিএনএটা তৈরি হয়েছে তার মধ্যে একটা সূত্রক মায়ের মতো আর আরেকটা সূত্রক নতুন চলে আসছে। তাহলে কি হুবহু একই রকম হইলো না। তার মানে নতুন যে ডিএনএটা, অপত্য ডিএনএটা তৈরি হলো সেখানে মিক্স আছে। তাহলে কতটুকু সংরক্ষিত হয়েছে? একটা সূত্র, দুইটা সূত্রের মধ্যে একটা, তার মানে অর্ধেক সংরক্ষিত হয়েছে না? এই প্রক্রিয়াটাকে বলা হয় অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়া। অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়া। এখন এটা তো হচ্ছে 1 নাম্বার প্রসেস গেল। যদি আমরা 2 নাম্বার প্রসেস চিন্তা করি, 2 নাম্বার অনুকল্প, সেখানে বলা হয়েছে যে এইখান থেকে যে ডিএনএটা তৈরি হবে সেই ডিএনএ, এখানে একটা আমি দেখাইছি জাস্ট হিসাবে সুবিধার জন্য, এখানে বলা হয়েছে এখানে যে ডিএনএটা তৈরি হবে সেই ডিএনএটা হচ্ছে এইরকম। তার মানে এরা হচ্ছে নতুন ডিএনএ, যার মধ্যে একটা পুরোপুরি আগের মতোই আছে, আরেকটা হচ্ছে একদম নতুন হয়ে গেছে। তার মানে এখানে মায়ের যে অংশটা সেটা কি সংরক্ষিত আছে নাকি নাই? অবশ্যই এটা সংরক্ষিত আছে। তাহলে সেই জন্য এটা বলা হয় সংরক্ষণশীল প্রক্রিয়া। ঠিক আছে? তার মানে এই ক্ষেত্রে সংরক্ষণশীল প্রক্রিয়া ঘটলো। অর্ধ সংরক্ষণশীলে যে একটা হবে তা না, এখান থেকে দুইটা হয়েছে। মায়ের মানে দুইটা ডিএনএর মধ্যেই মায়ের একটা অংশ গেছে, সেই জন্য অর্ধ সংরক্ষণশীল। আর 3 নাম্বার প্রসেস যেটা, সেটা হচ্ছে হজবরলা। তার মানে কি? মনে করো সেটার ক্ষেত্রে এরকম, এরকম হচ্ছে এই ডিএনএটা তৈরি হবে। এইটা হচ্ছে, এখানে দেখো মায়ের অংশ আর বাচ্চার অংশ মানে নতুন অংশ দুইটা হজবরল অবস্থায় আছে না, মানে কোথায় আছে কোথায় নাই, বিচ্ছুরণ অবস্থায়, মানে বিক্ষিপ্ত অবস্থায় আছে। এইটা বলা হয় বিচ্ছুরণশীল অনুকল্প। তাহলে এটা হচ্ছে কি? বিচ্ছুরণশীল অনুকল্প। আর এই যে অনুকল্পগুলো আছে, এই অনুকল্পগুলোর মধ্যে থেকে সর্বাধিক গ্রহণযোগ্য অনুকল্প হচ্ছে অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়া। সেটা নিয়ে হচ্ছে আমাদের ডিসকাশন। এই যে অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়া, এই জিনিসটাই হচ্ছে আমাদের সেমি কনজারভেটিভ মেথড বলা হয়। আর সেটা এই যে দেখো এখানে আমাদের সুন্দর করে বলা আছে যে সংরক্ষণশীল মানে হচ্ছে কনজারভেটিভ, অর্ধ সংরক্ষণশীল মানে হচ্ছে সেমি কনজারভেটিভ, আর বিচ্ছুরণশীল হচ্ছে ডিসপারসিভ হাইপোথিসিস। ঠিক আছে? এগুলো সঠিকভাবে মানে বিবেচিত হয়নি। এই যে অনুকল্পটা সঠিক বিবেচিত হয় নাই। অনুকল্পটি সঠিকভাবে বিবেচিত হয়েছে কোনটা? অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়ায়। ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো আমরা এখান থেকে পেয়ে গেছি। এখন অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়ায় আমাদের এই প্রক্রিয়াটা সম্পর্কে জানতে হবে। তো এই প্রক্রিয়ার ক্ষেত্রে প্রথমে যে জিনিসটা হয় সেটা হচ্ছে মনে রাখবা, এখানে কিছু এনজাইম লাগে। দেখো এই হচ্ছে একটা ডিএনএ আছে। ঠিক আছে? আমি যদি হচ্ছে একটা ডিএনএ এর কথা চিন্তা করি, দেখো আমাদের ডিএনএ গুলো কি ছিল? এইরকম ভাবে হচ্ছে দ্বিসূত্রক ছিল না? এরকম দ্বিসূত্রক ছিল।
তার মধ্যে কি ছিল, তার মধ্যে এরকম হাইড্রোজেন বন্ড ছিল। এখন এটা যদি তুমি ভাঙতে চাও, এটা তো প্যাচ খেয়ে আসছে না, তাহলে এইটারে প্রথমে তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সোজা করে ফেলতে হবে। তার মানে প্যাচটারে খুলে সোজা করে ফেলতে হবে। তাহলে ধরে নিলাম তুমি এইখানে এইটার মনে করো হচ্ছে এইখান থেকে এরকম, এইখান থেকে এরকম হচ্ছে, তার হচ্ছে কি আছে এই মাঝখানের অংশটার প্যাচ করা শুরু করছো তুমি। এন্ড এই জায়গায় যে প্যাচটা তুমি খুলে দিছো, তাহলে এই যে যেই জায়গাটায় তুমি এই রেপ্লিকেশনের কাজ শুরু করছো, সেই জায়গাটা সূচনা বিন্দুটারে বলা হচ্ছে অরি। সেই জায়গায় বলা হচ্ছে অরিজিন। অরিজিন মানে সূচনা। তাহলে সেখান থেকে ওই বিন্দুটা যেখান থেকে কাজ শুরু হয়েছে, মনে করো এইখান থেকে কাজটা শুরু হয়েছে, সেটারে বলা হবে তাহলে কি অরি, যেটা হচ্ছে সূচনা বিন্দু। সূচনা বিন্দু, ঠিক আছে, এটা হচ্ছে দীর্ঘকার। তাহলে এই হচ্ছে সূচনা বিন্দু। এখন এই যে প্যাচটা খোলার জন্য কে কাজ করছে, প্রথমে তোমার টোপ দিতে হবে। কাজ শুরু করার জন্য আগে মাছ ধরার জন্য তোমার কি করতে হয়, মাছের টোপ দিতে হয় না বড়শিতে, ঠিক এখানে টোপ দিতে হয়। সেই টোপটা কে দিছে, এই কাজটা করছে হচ্ছে টপো আইসোমারেজ। টপো আইসোমারেজ। তাহলে এই টপো আইসোমারেজ সে হচ্ছে এই প্যাচটাকে খুলে দিছে। এখন এখানে হাইড্রোজেন বন্ধন আছে না, রেপ্লিকেশন করার জন্য তো তোমার এই দুইটা সূত্রকে আলাদা করতে হবে, তাই তো? এই জন্য মাঝখানে হাইড্রোজেন বন্ধনটাকে ভাঙতে হবে। এখন এই হাইড্রোজেন বন্ধনটাকে পরবর্তীতে ভাঙছে কে, এইরকম ভাবে হাইড্রোজেন বন্ধন ভেঙে দিতে হবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের এই ঘটনা। এটারে সুন্দর করে যদি হচ্ছে ভেঙে দেই, এই যে এরকম হাইড্রোজেন বন্ধন ভেঙে দিতে হবে। এই যে হাইড্রোজেন বন্ধনটা ভেঙে দিছে কে, হাইড্রোজেন বন্ধন ভাঙছে হচ্ছে হেলিকেজ। হেলিকেজ। এখন হাইড্রোজেন বন্ধন ভাঙছে, তার মানে এখন সেখানে কি করতে হবে, নতুন করে এক একটা স্ট্র্যান্ড বানাইতে হবে। তাহলে এখন আসো নতুন করে স্ট্র্যান্ড বানানোর কাজ যদি শুরু করি আমরা, নতুন করে স্ট্র্যান্ড বানানোর কাজ শুরু করতে হবে। তাহলে এটার জন্য কি করতে হবে, এইখানে এখানে সব হচ্ছে, মনে করো এখানে এ আছে, টি আছে, সি আছে, জি আছে, টি আছে, এ আছে, সি আছে, এরকম আছে, ঠিক আছে? তো এরকম যদি থাকে, তাহলে আমরা জানি অ্যাডিনিনের সাথে কে যুক্ত হবে, থাইমিন আছে। তাহলে আর এদিকে যদি আমরা চিন্তা করি, এটাতে টি ছিল, এ ছিল, জি ছিল, সি ছিল, এ ছিল, টি ছিল, জি ছিল, এরকম ছিল। এখন এই যে গঠনটা আছে, এটার এখানে এখন কমপ্লিমেন্টারি স্ট্যান্ড বসাইতে হবে। তাহলে সেখানে প্রথমে আমাদের এক সূত্রকে একটা অংশ আনতে হবে। এক সূত্রক অংশকে আর এন এ, তার মানে এক সূত্রক অংশ এখন কি আনবো, আর এন এ প্রাইমার আনবো, ঠিক আছে? হেলিকেজ তো ভেঙে দিছে, এখন এরা দুজন আলাদা হয়ে আছে না, এরা দুজন আলাদা হয়ে থাকতে চাবে না, সবসময় কাছাকাছি চলে আসতে চাবে। তো এদেরকে কাছাকাছি আসার থেকে বাদ দেওয়ার জন্য, যেন এরা সিঙ্গেল থাকে, সেই জন্য এদের স্ট্র্যান্ডের গায়ে এক ধরনের প্রোটিন লেগে যায়। সেই প্রোটিনের নাম হচ্ছে SSBP, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। তারা কি করবে, স্ট্র্যান্ড গুলাকে আর মিঙ্গেল হতে দিবে না, সিঙ্গেল রেখে দিবে, তার মানে এক সূত্রক করে রাখবে, ঠিক আছে, জোড়া লাগতে দিবে না। তাহলে এটা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এখন যেটা লাগবে সেটা হচ্ছে এইখানে প্রথমে প্রাইমার আসবে। এখানে প্রথমে আসবে কে, এখানে প্রথমে আসবে হচ্ছে প্রাইমার, ঠিক আছে? এখানে আসবে প্রথমে প্রাইমার, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে কি আরএনএ প্রাইমার। ডিএনএ এর মধ্যে ভাই আরএনএ কেন আসলো, দেখো আরএনএ হচ্ছে এক সূত্রক, এখন ডিএনএ তো দ্বিসূত্রক, এখানে ডিএনএ প্রাইমার তো আনা সম্ভব না, দুইটা সূত্র এনে এখানে বসাতে পারবা? তাহলে এখানে এক সূত্রক আরএনএ প্রাইমার আনতে হবে, যেটা প্রাইমারি সূচনাটা করবে কাজের। মানে এইখানে অনেকগুলো নাইট্রোজেন বন্ধন নিউক্লিওটাইড যুক্ত করতে হবে না, এখানে তো মনোনিউক্লিওটাইড আছে, তাহলে পাশে আরেকটা নিউক্লিওটাইড যুক্ত করতে হবে। তাহলে এই মনোনিউক্লিওটাইডটাকে দিয়ে ডাইনিউক্লিওটাইড বানানোর জন্য এখানে এখন কি হবে, এইখানে এবার নতুন করে এইখানে সুন্দর করে এখানে কমপ্লিমেন্টারি বেস পেয়ার তৈরি করা শুরু করবে। কে করবে, এইখানে দেখা যাবে তখন নতুন আরেকটা এনজাইম আসছে, সেই এনজাইমের নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ। ডিএনএ পলিমারেজ। এই যে ডিএনএ পলিমারেজ, পলি মানে হচ্ছে বেশি, বেশি মানে অনেক বেশি, আমাদের ডিএনএ নিউক্লিওটাইড যুক্ত করার জন্য এই পলিমারেজটা আসছে। তাহলে এখন কি হবে, এখন সুন্দর করে এখানে নিউক্লিওটাইড গুলো যুক্ত হতে থাকবে, ঠিক আছে? তাহলে এই যে এখানে সির সাথে জি আসবে, এর সাথে টি আসবে, এ সি জি এ টি এরকম ভাবে যুক্ত হয়ে যাবে, ক্লিয়ার? এখন দেখো এইখানে এই অংশটা তো হচ্ছে কি আমাদের আরএনএ অংশ না, এই আরএনএ অংশ কি রাখা যাবে, টি তো থাকবে না ওইখানে, তাহলে আরএনএ অংশে এখানে কি আছে, ইউ আছে, এটা তো থাকা যাবে না। তাহলে কি হবে তখন, তখন দেখা যাবে যেরকম আমাদের এখানে নতুন করে আরেকটা অংশ চলে আসবে, এখানে এইটারে সুন্দর করে সরাই দিয়ে ডিএনএ পলিমারেজ এখানে আর যেই জিনিসগুলো ছিল সেটারে এখন রেকটিফাই করে ফেলবে, ক্লিয়ার? তাহলে একটা সূত্র তৈরি হলো, মনে করো এটা 5 প্রাইম থেকে 3 প্রাইম, ঠিক আছে, 5 প্রাইম থেকে 3 প্রাইম। তাহলে এটা হবে কি, এটা হচ্ছে আমাদের 3 প্রাইম থেকে 5 প্রাইম, তাই না? তাহলে এখন এইটা এই দিক দিয়ে মনে করো স্মুথলি হয়েছে, বা এদিক দিয়ে এইদিকে মনে করো স্মুথলি হয়েছে, এটা কিন্তু সেম স্মুথলি হবে না, কারণ এই
আমাদের নতুন যেটা আসতেছে সেটা সবসময় 5 প্রাইম থেকে 3 প্রাইম দিকে আগাইতে থাকে। তো 5 প্রাইম থেকে 3 প্রাইম দিকে আগাইতে থাকলে সব তো একই রকম হবে না, এই জন্য দেখা যাবে একটা স্ট্র্যান্ড এক স্পিডে যাচ্ছে, আরেকটা স্ট্র্যান্ড অল্প স্পিডে যাবে। সেটা যেটা বেশি স্পিডে যাবে সেটা হলো লিডিং স্ট্র্যান্ড, যেটা কম স্পিডে যাবে সেটা হচ্ছে ল্যাগিং স্ট্র্যান্ড। এটাই দেখো আমরা হচ্ছে এখানে দেখতে পাবো, এই যে যা যা পড়লাম এটাই দেখো এখানে খেয়াল করো, এই যে এইখান থেকে তার শুরু হয়েছে ভাঙা, তাহলে এই যে শুরু হয়েছে এটাই হচ্ছে তার কি আমাদের অরিজিন বলতে পারো। ক্লিয়ার? তাহলে এই যে জায়গাটাতে হচ্ছে আমাদের হেলিকেজ এনজাইম আছে, সে মনে করো ভাঙা যে জায়গাতে শুরু করবে সেটা হচ্ছে আমাদের অরিজিন। তাহলে এই যে হেলিকেজ এনজাইম সে হচ্ছে এটাকে ভেঙে ফেলতেছে, ভেঙে আলাদা করে ফেলতেছে। এবার আসো এখানে ফ্রেগমেন্টের ব্যাপারগুলো আমরা জানবো, তার আগে যদি একটা ভিডিও দেখে আসি তাহলে দেখবা যে জিনিসগুলো ইজি হয়ে যায়। তো ডিএনএ রেপ্লিকেশনের এই ভিডিওটা যদি আমরা একটু দেখি, আমি তোমাদেরকে হচ্ছে এটার কি হচ্ছে না হচ্ছে সেই জিনিসগুলো আমরা বলে দেবো। এই যে একটা ডিএনএ দেখো, এখানে দ্বিসূত্রক ডিএনএ আছে, এরকম পেঁচানো অবস্থায় আছে। তো এখানে টপোআইসোমারেজ এসে কি করলো, এই যে দেখো প্যাচটা খুলে দিল। তার মানে এই যে আমাদের প্যাচটা ছিল এই প্যাচটা সুন্দর করে খুলে গেছে। দেখো এই যে এ সি জি এই জিনিসগুলো এখানে সুন্দর করে আছে, ঠিক আছে? তাহলে এইগুলা কিন্তু সুন্দর আছে এখানে। এইগুলা এখন হচ্ছে আমাদের এই হাইড্রোজেন বন্ধনটাকে ভেঙে দেওয়া লাগবে। এই হাইড্রোজেন বন্ধন ভাঙবে কে? হাইড্রোজেন বন্ধন ভাঙবে হেলিকেজ, মানে হেলিক্সটাকে ভেঙে দিবে হেলিকেজ। এই দেখো এটা হচ্ছে 5 প্রাইম প্রান্ত, এটা হচ্ছে 3 প্রাইম প্রান্ত। ঠিক উল্টা হবে, এটা হচ্ছে 3 প্রাইম প্রান্ত হবে, ওইটা 5 প্রাইম প্রান্ত, উল্টা বিপরীতমুখী যেহেতু। এইবার দেখো যেখান থেকে শুরু হবে সেটা হচ্ছে অরিজিন, মানে যেখান থেকে আমাদের এই ভাঙনটা শুরু হচ্ছে। তাহলে এই যে দেখো এটা আমাদের কি তাহলে হেলিকেজ, এই হেলিকেজ এনজাইম কিন্তু এই কাজটা করতেছে। ঠিক আছে? আর এখানে দেখো ওয়াই আকৃতির একটা গঠন তৈরি হয়েছে না, এটার বলা হয় রেপ্লিকেশন ফর্ক, কাঁটা চামচের মতো। তো এই যে দেখো এখন এই ক্ষেত্রে এখানে এখন আমাদের কি করবে, ওই যে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন আসবে সেটা আলাদা, আর এইখানে সেটা দেখায় না, এখানে প্রাইমেজ আসবে। প্রাইমেজ এনজাইম কি করবে, আরএনএ প্রাইমারকে যুক্ত করবে। এই যে আরএনএ প্রাইমার এখানে যুক্ত করলো। এবার ডিএনএ পলিমারেজ কি করবে, এইটারে কন্টিনিউ করতে থাকবে, বড় করতে থাকবে, যেটা আমি তোমাদেরকে একটু আগে একে দেখাইলাম। এই দেখো ডিএনএ পলিমারেজ সে সুন্দর করে এটারে বর্ধিত করতে থাকবে। নিউক্লিওলাসে কিন্তু অনেক নিউক্লিওটাইড থাকে, সেগুলো এই যে নিয়ে নিয়ে আসতেছে ডিএনএ নাইট্রোজেন গঠিত বেস যেগুলা নিউক্লিওটাইড গুলা সব এই যে 5 প্রাইম থেকে কোন প্রান্তে যুক্ত হচ্ছে দেখো তো, 5 প্রাইম থেকে 3 প্রাইম প্রান্তে যুক্ত হচ্ছে। এই যে দেখো 5 প্রাইম থেকে 3 প্রাইম প্রান্তে যুক্ত হচ্ছে, এটা কিন্তু কন্টিনিউয়াসলি আগাইতেই আছে, ভাঙতেছে ওইদিকে, আগাচ্ছে ওইদিকে। কিন্তু তুমি অন্যদিকে খেয়াল করে দেখো, এইটা তো ওইভাবে আগাচ্ছে, কিন্তু এটা কি ওইভাবে আগাইতে পারতেছে? এটার ক্ষেত্রে দেখো কি হচ্ছে, এটা ল্যাগিং স্ট্র্যান্ড। কারণ কি? কারণ এইটার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, এর 5 প্রাইম প্রান্ত এইদিকে আর 3 প্রাইম প্রান্ত ওইদিকে, ও যাবে কোন দিক দিয়ে? 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে, বড় থেকে ছোটর দিকে যাবে। তাহলে এখন তার কি করতে হবে, এটা তো 5 প্রাইম প্রান্ত, এখানে যুক্ত করলো, এখান থেকে আরএনএ প্রাইমার আসবে, এখান থেকে এটাকে কন্টিনিউ করে আবার এখানে আসবে, ঠিক আছে? আবার যখন এইদিকে ভাঙা আরো বাড়বে তখন এইদিকে আবার একটা জায়গায় যাবে, এইভাবে সে কন্টিনিউ করে সামনে আগাইতে থাকবে। ক্লিয়ার? তাহলে এইভাবে হচ্ছে আগাইতে আগাইতে দেখা যায় এরকম ছোট ছোট খন্ড খন্ড করে আগায়, আবার এখানটায় আসবে, আবার এখানটায় যে আরএনএ প্রাইমার আসবে, এখানে আবার এরকম ভাবে আগাবে। তাহলে দেখো একজন কন্টিনিউয়াসলি দৌড়ায় যাচ্ছে, আরেকজন কি করতেছে, একটু দৌড়াচ্ছে আবার থামতেছে, আবার একটা জায়গাতে দৌড় শুরু করতেছে। কে আগায় থাকবে? যে কন্টিনিউয়াসলি যাচ্ছে, ওই জন্য ওইটা হচ্ছে লিডিং স্ট্র্যান্ড, এটা হচ্ছে ল্যাগিং স্ট্র্যান্ড। এই যে দেখো এখানে এক্সোনিউক্লিয়াসের সাহায্যে ওই আরএনএ প্রাইমার গুলারে সরাই ফেলা হলো, সেখানে সরাই ফেলায় এইটার সাথে এখন ডিএনএ পলিমারেজ সেটা আবার আরএনএর যে জিনিসগুলো ছিল সেগুলো সরাই দিয়ে সেট করে দিচ্ছে। এখন মাঝখানে গ্যাপ রয়ে যাচ্ছে না, এই গ্যাপ গুলাকে পূরণ করে দেওয়ার জন্য আসছে হচ্ছে লাইগেজ, ডিএনএ লাইগেজ। আর এই যে খন্ড খন্ড ছিল না ল্যাগিং স্ট্র্যান্ডে, ওই খন্ডগুলোকে বলা হয় ওকাজাকি ফ্রেগমেন্ট। ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো এখানে আমরা পেয়ে যাই। তাহলে এই হচ্ছে আমাদের আবার প্যাচ লেগে গেল, দুইটা অপত্য ডিএনএ তৈরি হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এই যে দেখো এখানে এই জিনিসগুলো আমরা এখান থেকে পাচ্ছি। এই যে দেখো এখানে এই যে একটা খন্ড, এটা আমরা বলতেছি ওকাজাকি খন্ড। এই যে লিডিং স্ট্র্যান্ড কোনটা, যেটা কন্টিনিউয়াসলি এই দিকেই বড় হচ্ছে, আর এটার ক্ষেত্রে কি হচ্ছে, এইখানটা একবার আসতেছে এইদিকে যাচ্ছে, আবার এখানে আসতেছে এইভাবে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে ল্যাগিং স্ট্র্যান্ড। ক্লিয়ার? তাহলে এই যে টোপোআইসোমারেজ দেখছো, এই যে প্যাচটাকে খুলেই যাচ্ছে ওই পাশ থেকে, এইগুলো হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, সিঙ্গেল রাখতেছে। ক্লিয়ার? তাহলে এইভাবে হচ্ছে আমাদের এই ডিএনএ তৈরি হয়ে থাকে। তা এই যা যা বললাম সেই জিনিসগুলাই আমাদের এখানে সুন্দর করে বলা আছে যে রেপ্লিকেশন বা দ্বিতন সৃষ্টি কখন ঘটে, মাইটোসিস কোষ বিভাজনের ইন্টারফেজ দশার এস ফেজে। এস মানে হচ্ছে সিনথেসিস, সিনথেসিস, সিনথেসিস ফেজ। কাকে সিনথেসিস করবে? ডিএনএ সিনথেসিস হবে। তার মানে এটাই হচ্ছে আমাদের রেপ্লিকেশন ফেজ। ক্লিয়ার? এখানে ধাপ কি, অনেকগুলো। ডাবল স্ট্র্যান্ডকে একক স্ট্র্যান্ডে ভাঙতে হবে, সম্পূরক স্ট্র্যান্ড বা কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড তৈরি করতে হবে, ডিএনএ প্রুফ রিডিং করতে হবে আর মেরামত করতে হবে। আমার ডিএনএ তুমি করে ফেলছো তাতে হবে না, ওখানে তো ভুল থাকতে পারে, সেটার প্রুফ রিডিং করতে হবে, তারপরে হচ্ছে সেই ডিএনএটা ছাড়তে হবে। আর এগুলোর জন্য ডিএনএ পলিমারেজ 1, 2 আর কিছু প্রোটিন আছে, ঠিক আছে? আর আছে এই জিনিসগুলোকে বলা হচ্ছে রিপেয়ার কমপ্লেক্স, সবাই একসাথে রিপেয়ার করে। এরপর আসো
সংখ্যায় সংখ্যায় যদি চিন্তা করো, তাহলে ব্যাকটেরিয়ার বৃত্তাকার ডিএনএ তে প্রতি মিনিটে 10 লক্ষ পর্যন্ত বেস পেয়ার যুক্ত হয়। আর প্রতি কোষে ডিএনএ প্রতিলিপন গতি কম, 500 থেকে 5000 পর্যন্ত বেস পেয়ার যুক্ত করতে পারে আমাদের ক্ষেত্রে। আর ডিএনএ অণুর বিভিন্ন জন্য 30 ধরনের এনজাইম লাগে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের এখান থেকে লাগবে। আর 1000 জিনের মধ্যে একটা ভুল হইতে পারে, এত প্রিসাইজলিও কাজ করে। যদি ভুল হয় তখন রোগ হয়ে যায়। আর রোগের একটা এক্সাম্পল হচ্ছে জেরোডার্মা পিগমেন্টোসাম। ক্লিয়ার? তো এই জিনিসটাই আমরা দেখতে পাবো। আর যে এই যে এনজাইম, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। টোপোআইসোমারেজ একটু আগে বলছি, পেঁচানো অবস্থা খুলে দেয়। হেলিকেজ হাইড্রোজেন বন্ধন ভেঙে দেয়, ডাবল হেলিক্স খুলে দেয়। পলিমারেজ 3 সে হচ্ছে এই যে স্ট্র্যান্ডে শিকল যুক্ত করতে থাকে, প্রুফ রিডিং করে। সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন যেটা আছে, সে হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ডের ডাবল স্ট্র্যান্ড হতে দেয় না। লাইগেজ হচ্ছে জোড়া লাগায় ওকাজাকি ফ্র্যাগমেন্ট গুলারে। আর হচ্ছে প্রাইমেজ হচ্ছে আরএনএ প্রাইমাসকে যুক্ত করে। ডিএনএ পলিমারেজ হচ্ছে ডিএনএ দ্বারা প্রতিস্থাপন করে দেয় প্রাইমারকে। ক্লিয়ার? এই জিনিসগুলা। আর এই যে জিনিস যেটা যেটা হচ্ছে সূচনা হয়েছিল, সেটা হচ্ছে যেখানে প্রতিলিপন কাজের সূচনা ঘটে, আগেই তোমাদের পড়ায় আসছি, সেগুলো জাস্ট দাগায় দিচ্ছি। লিডিং স্ট্র্যান্ড হচ্ছে পুরাতন হেলিক্সের 3 প্রাইম থেকে 5 প্রাইম স্ট্র্যান্ড। কারণ কি 3 প্রাইম থেকে 5 প্রাইম যেটা আছে, 3 প্রাইম থেকে 5 প্রাইম যেটা আছে, সেটারই কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড হবে হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম, তাই না? তাহলে এই জন্য 3 প্রাইম থেকে 5 প্রাইম যেদিকে অবিচ্ছিন্নভাবে সেই প্রতিলিপন ঘটে, সেটাতে হচ্ছে লিডিং। আর ল্যাগিং হচ্ছে 5 থেকে 3। ক্লিয়ার? আর ওকাজাকি খন্ড হচ্ছে ল্যাগিং স্ট্র্যান্ডে পাওয়া যায়, যে ছোট ছোট খন্ড। এই জিনিসগুলা। আর কিছু জিনিস হচ্ছে মেরামতের ক্ষেত্রে এই জিনিসগুলো মনে রাখতে হবে। 1000 জিনে একটা ভুল হয়, যেটা বললাম, মিসম্যাচ হলে কোলন ক্যান্সার হতে পারে। আর জেরোডার্মা পিগমেন্টোসাম আমাদের স্কিনের একটা চর্মরোগ, এটা হতে পারে। এরকম অনেক রোগ আছে যেগুলো মিসম্যাচের কারণে হয়। তাহলে এখন আসো আমরা যদি এখানকার কোশ্চেন আসি, রেপ্লিকেশন ফরকে ডিএনএ ডাবল হেলিক্স প্যাচ গুলো খুলে দেখে হেলিক্সের হাইড্রোজেন বন্ড ভাঙে হেলিকেজ। বলছে ডিএনএ ডাবল হেলিক্সের দুটি স্ট্র্যান্ডের মধ্যবর্তী দূরত্ব কত? দুইটা স্ট্র্যান্ডের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 ন্যানোমিটার, মানে 20 অ্যাংস্ট্রম। ডিএনএ অণুর প্রতিলিপনে ল্যাগিং সূত্রের প্রতিলিপিত খণ্ডকে কি বলা হয়? আমরা বলছি প্রতিলিপিত ছোট ছোট খণ্ডকে বলা হয় ওকাজাকি ফ্র্যাগমেন্ট। তাহলে দেখতে দেখতে আমরা এই ডিএনএ প্রতিলিপনও শেষ করে ফেললাম, এবং আমাদের যে কোষ ও এর গঠন, এটা 4 নাম্বার লেকচারে একেবারে শেষ প্রান্তে চলে আসছি। তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।